ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ আল মামুন এবং চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। দুজনকে স্বাগত আজকে সংবাদ সম্প্রসারণে। আমরা যেমনটি বলছিলাম, দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করব আজকের এই আয়োজনে। যদি বলে আসলে অবধারিতভাবে সেই সংবাদটি আসে আমাদের সামনে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানে, এবং ইরানের পাল্টা হামলা। ইরান দাবি করেছে তারা নেতানিয়াহুর কার্যালয়ে হামলা করতে পেরেছে, সেই দাবি করেছে ইরান। এবং এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রায় ৫ শতাধিকের মতো নিহতের ঘটনা ঘটেছে, এবং বিশ্লেষকরা মনে করছেন যে প্রায় ৪ সপ্তাহ ধরে এই যুদ্ধ চলতে পারে। যদিও ট্রাম্প বলেছে তিনি ইরানের সরকারের সাথে যারা আসতে চায় তাদের সাথে বসতে চান তিনি, কিন্তু তেহরান সেটি নাকচ করেছে। এই বিষয়ে আমরা আলোচনা করবো। শেষে আরও একটি বিষয়ে আলোচনা করব। ১২ই মার্চ অর্থাৎ চলতি মাসে ১২ই মার্চেই ত্রয়োদশ সংসদে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, এবং জামায়াতকে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার প্রস্তাব করেছে বিএনপি। আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানে এবং পাল্টা হামলা, এই বিষয়টি আসলে আমরা দেখছি যে গত ৩ দিন ধরে যা হচ্ছে, যেটুকু হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে মাঝখান থেকে আমাদের যে অর্থনীতির সেটির উপরে কিন্তু একটা প্রভাব পড়তে যাচ্ছে অবধারিতভাবে, যেটা বলি না কেন। কি মনে হচ্ছে আপনার ব্যাপকতা আসলে কতটুকু যাবে? বর্বরতার পরিচয় দিয়েছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে, এবং সেখানে কমান্ডার সহ তাদেরকে হত্যা করেছে, এবং হত্যা করে এই ক্ষান্ত হয়নি, সেখানে রেজিম চেঞ্জের জন্য যা যা করার প্রয়োজন এই ঘোষণা দিয়েছে। এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলই এই মূলত হামলাটি করেছে তেহরানে। এখন ইরান তো তার আত্মরক্ষার জন্য তার জবাব দেবেই, এবং পাল্টা হামলা করেছে যে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন স্থাপনা আছে, স্থাপনা মানে সামরিক স্থাপনা। এবং দেখুন সেখানে সাধারণ নিরীহ বেসামরিক মানুষ মারা গেছে এবং বাংলাদেশি মানুষও মারা গেছে। এখন এই দায় দায়িত্ব কে নেবে? হ্যাঁ, বাংলাদেশ বলতে পারে যে যেহেতু ইরানি হামলায় মারা গেছে, এটা ইরান দায়ী। কিন্তু মূলত ইরানকে এই যুদ্ধের দিকে বা এই আক্রমণের দিকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র আগে থেকেই বলেছিল। আপনার দেখুন, স্তম্ভিত আমরা যে আলোচনা চলছিল যে পারমাণবিক তাদের কৌশল কি হবে এটি নিয়ে ইরান অনেকটা সমঝোতায় আসছিল, রাজি হয়েছিল যে তারা এটি করবে না, কিন্তু এর মধ্যে হামলা করেছে এবং তাদের সুপ্রিম যে নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকে সহ কয়েকজনকে হত্যা করেছে। তার আগে সেখানে একটি স্কুলে বোমা মেরে কয়েকশো শিক্ষার্থীকে হত্যা করেছে। মানে এটা বর্বরতার চূড়ান্ত। এখন আমরা এই বিশ্বেই বসবাস করি, এই গ্রহে ট্রাম্পও আছে, আমরাও আছি, সুতরাং এটা কি বলার আছে? এর নিন্দা জানানোর ভাষা নেই। বাংলাদেশ সরকারের পক্ষে প্রথম যে বিবৃতিটা দেওয়া হলো সেটা খুবই কি বলবো, খুবই দায়সারা গোছের এবং পক্ষপাতমূলক। তারা ইরানের নিন্দা করেছে, যেহেতু আমাদের জনশক্তি যেসব দেশে আছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে মিসাইল হামলার কারণে, কিন্তু হামলার জন্য, কিন্তু যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়ে সেখানকার নেতাদের মেরে ফেললো, এর কোনো নিন্দা জানানো হয়নি গতকাল। আজকে অবশ্য নিন্দা জানানো হয়েছে একদিন পরে। আমি মনে করি যে সরকারের মধ্যে কি মানে এরকম বিবেক সম্পন্ন কোনো মানুষ নেই যে যেটি এরকম একটা বর্বরচিত হামলার নিন্দা জানাতেও একদিন সময় নিতে হলো। এটি একটি, এবং এর পরে যে কথাগুলো বলেছেন সেটা আমরা দেশের ভেতরে আসি। কিন্তু এই যুদ্ধ কতদিন চলবে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন 1 সপ্তাহের মধ্যে তিনি শেষ করে দেবেন। তাহলে কি ইরানে আরো ধ্বংসযজ্ঞ চালাবে, আরো মানুষ মারবে, এবং তারপর ক্ষান্ত হবে? এদিকে ইরানও কিন্তু বসে নেই। ইরানও সেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধেরই প্রস্তুতি আছে, এবং যতগুলো এই মার্কিন স্থাপনা আছে মধ্যপ্রাচ্যে সবগুলো হামলা করেছে। কিন্তু এই অঞ্চলের একটি দেশ হিসাবে বাংলাদেশ উদ্বিগ্ন এ কারণে যে এর অভিঘাতে সে বাংলাদেশেও পড়বে এবং পড়ছে ইতিমধ্যে।
আপনি আমাদের তেল সরবরাহ, আমরা তেল তেল এবং এলএনজি পেয়ে থাকি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। সেখানে সরবরাহ পথ যদি বন্ধ হয়, ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে তো কিছুদিনের মধ্যেই হয়তো বিরাট সমস্যা তৈরি হবে, জ্বালানির সংকট তৈরি হবে। সেই সংকট কিভাবে মোকাবেলা করা হবে? আমরা জাতিসংঘ বা আহ, অন্যান্য বিশ্বের বিবেক বলে দাবিদার দেশগুলোর প্রতি আস্থা রাখতে চাই না, কারণ তারা সবসময় যুক্তরাষ্ট্রের তল্পিবাহক হিসেবে কাজ করে। এখানে বিশ্বের শান্তিকামী মানুষের জাগরণই পারে এই বর্বরতা ঠেকাতে। তারপর আশা করি যত ক্ষতি কম হয় এবং এক ধরনের দ্রুত যুদ্ধ থামানো অর্থাৎ উচিত। এটা প্রভাব আসলে বিশ্বব্যাপী পড়বে, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, সে সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। সোহরাব হাসান যেটি বলেছেন যে আসলে আমরা বিবৃতি যেটি দিয়েছি দেরিতে হলেও আসলে নিন্দা প্রকাশ করেছে, কিন্তু সেখানেও আসলে কিছুটা তিনি যেটা বলছেন বিলম্ব ছিল। কি মনে হয় আসলে আমরা কূটনৈতিকভাবে কতটা ওই জায়গায় পৌঁছাতে পেরেছি, আসলে সরাসরি বিবৃতি দিয়ে নিন্দা প্রকাশ করার সে ভাষা আমরা আয়ত্ত করতে পেরেছি কিনা, এক, আর এটা দীর্ঘমেয়াদী কি অভিজ্ঞতা আমাদের উপর আসতে পারে, আপনার পর্যবেক্ষণ কি বলে? না, আমি অবশ্যই সৌরভ ভাই যেটা বললেন যে আমরা অন্তত দুটো বিবৃতি আলাদা হতে পারতো, কারণ একটা এখানে আমাদের কূটনৈতিক সম্পর্কের বাইরে অর্থনৈতিক সম্পর্ক আছে যে দেশগুলোতে। ইরান তো বাধ্য হয়ে আক্রমণ করছে, এটার সাথে আমি একদম পুরোপুরি একমত। সৌরভ ভাই যেটা বললেন উনি যে প্রেক্ষাপট সেখানে একমত। কিন্তু শুধু একসাথে থাকলে হয়তো ভালো হতো, কিন্তু আমি মনে করি যে আজকে যে অবস্থানটা পরিষ্কার করেছে এই ধরনের কূটনীতি আমরা আশা করি। ইরান একটা মুসলিম দেশ, আমাদের অনেকগুলো মুসলিম স্টেক হোল্ডার, তারা দীর্ঘদিনের আমাদের তাদের সম্পর্ক রয়েছে, পার্টিকুলারলি কালচারাল রিলেশনশিপটা অনেক হাই ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের সাথে ইরানের সম্পর্ক আছে। বাট আমি আজকে দেরিতে হলেও সরকার যে এই বিবৃতি দিয়েছে তাকে সাধুবাদ জানাই। দ্বিতীয় যে বিষয়টা, যে অভিঘাতের কথা আপনি বললেন, সৌরভ ভাই একটা প্রেক্ষাপট তুললেন, আমি দুটো তিনটে জিনিস যোগ করে দিলে বোধহয় দর্শকের জন্য সুবিধা হবে। একটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো, আমেরিকাতে মধ্যবর্তী নির্বাচন এবং ইসরায়েলেও একটা নির্বাচনের মুখোমুখি হতে হবে। এই যে নতুন দস্যু রূপে বা আগ্রাসী একজন, আমরা অবশ্যই বলবো যে কুখ্যাত রাষ্ট্রনায়ক হিসেবে যিনি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন গাজাতে তার বর্বরতা শো করার জন্য, যেটা বেঞ্জামিন নেতানিয়াহু, তাকেও একটা ইলেকশন ফেস করতে হবে। এটা গেল দুটো দিক। আর তৃতীয় হচ্ছে যে আমরা জানি যে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা ভারসাম্য, যে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য, সেটা সৌদি আরব এককভাবে সেটা নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এটা সমর্থিত বা অসমর্থিত সূত্রে বলবো না, বাট আমরা শুনেছি যে সৌদি আরবের যে যুবরাজ উনি উপরে এই পিসের পক্ষে কথা বললেও বা এই নেগোসিয়েশন জেনেভাতে হচ্ছিল সেকেন্ড রাউন্ড, কিন্তু ভিতরে ভিতরে বলা হচ্ছে যে উনি ফোন কল করেছেন এবং আক্রমণে ইউএস এবং ইসরায়েল উদ্বুদ্ধ করেছেন। এই তিনটি প্রেক্ষাপট আমি এই জন্য আনলাম। দেখেন যে এখন যে ট্রাম্পের পপুলারিটি, আপনি জানেন যে এই যুদ্ধে আমেরিকানদের সমর্থন 25%-এর কম মতো, 50% বা অধিক তারা এটাকে ঘৃণা করে। ইসরায়েলের ক্ষেত্রে তো বলারই অপেক্ষা রাখে না, সেখান থেকে একটা অ্যাডভান্টেজ নিতে চায়, তার জাতিকে দেখাতে চায় যে ইরানকে সবচেয়ে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ। এক ধরনের আতঙ্ক বস্তু তারা থাকতো ইরানের সামর্থ্যের কারণে, তাদেরকে একটা মেসেজ দেয়। এবং একই সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে কেন আমেরিকা এই সমাধানটা 4 সপ্তাহে 1 সপ্তাহে দিতে পারবে না। সৌরভ একটু কাজ করলেন, আমি একটু ডিটেলস করার সুযোগ দেন আপনি। যে আপনি যদি ভিয়েতনাম ওয়ার থেকে দেখেন, স্নায়ুযুদ্ধ দেখেন, ভিয়েতনাম ওয়ার দেখেন, আফগানিস্তান দেখেন, হালে ইরাক দেখেন, বা অন্যান্য দেশগুলোতে যেভাবে এয়ার অ্যাটাক করেছে যেসব জায়গায়, কোনো জায়গাতে কিন্তু আফগানিস্তান সবচেয়ে বড় উদাহরণ, কোনোখানে কিন্তু ইউএসএ কোন ধরনের বিজয় নিয়ে ফিরতে পারেনি, এক ধরনের তল্পিতল্পা গুটিয়ে পালাতে হচ্ছে। সেই দৃশ্য আমরা সর্বশেষ আফগানিস্তানে দেখেছি যে কিভাবে আমেরিকার সামরিক উড়োজাহাজ উড়ে যেতে হয়েছে বাধ্য হয়ে তালেবানদের প্রতিরোধের মুখে। প্রবলেম, তার মানে এটা কোনো সলিউশনের, ওগুলোতে এক ধরনের মধ্যবর্তী প্ল্যান, শর্ট টার্ম, মিড টার্ম বা লং টার্ম প্ল্যান আমরা দেখতাম, কিন্তু এবারে কিন্তু কোনো ধরনের পরিকল্পনা ট্রাম্প প্রশাসন উপস্থাপন করতে পারেন। আবার যে ইস্যুতে আক্রমণটা হলো, সৌরভ ভাই বলেন একেবারেই অন্যায্য, সেটি হচ্ছে যে পিস টক চলছিল। প্রথম কথা হচ্ছে যে তার পরমাণু অস্ত্র থাকতে পারবে ইরান, এই ইসরায়েলের বা আমেরিকা, কিন্তু ইরানের থাকতে পারবে না, এটা এক অদ্ভুত বিষয়। দ্বিতীয় হচ্ছে যে তারপরে ইরান পিস টকের মধ্যে ছিল এবং আমরা 26 তারিখে সবাই আশা করছিলাম যে জেনেভা থেকে একটা পজিটিভ আউটকাম আসবে, এবং তার মধ্যেই এই আক্রমণটা করা হলো। তার মানে এটা যতটা না
এই পরমাণু অস্ত্র বা ইরানে ক্ষমতা পরিবর্তনের জন্য যে কথাটা বলা হচ্ছে সেটা, তার থেকে আসলে তাদের নিজেদের অ্যাডভান্টেজ বা আঞ্চলিক যে প্রভাব সেগুলোকে টিকিয়ে রাখার জন্য করা হয়েছে। এখন এই কথাটা আমি এই জন্য বললাম যে আসলে এই যুদ্ধটা শুরু করলো ট্রাম্প, যেমন সোরাব ভাই বলছিলেন যে ইরানের প্রস্তুতি আছে, এবং আমারও ধারণা এই যুদ্ধ সপ্তাহ বা ট্রাম্প আজকে যেমন বলছে যে কঠোরতম আঘাত করা হবে, 4 সপ্তাহ শেষ করা হবে, আমি এটার কোনো সম্ভাবনা দেখি না। কারণ সরকার পরিবর্তন যদি হয়, কাউকে সামনে এখন আনা হচ্ছে না, স্থল বাহিনী ছাড়া এটা খুব কঠিন। গোয়েন্দা সূত্রে করা যায়, সেটার ব্যর্থতা আমরা দেখেছি গোয়েন্দাদের মাধ্যমে, অনেক এক্সপেন্সিভ সেটাও আমরা দেখেছি। তার মানে এটা একটা ধরনের পাগলামি ও উন্মত্ততা এবং মানব সভ্যতার বিরুদ্ধে চরম বৈরী মনোভাব বা মানব এবং সভ্যতা আসলে ইরান যেহেতু বলেই দিয়েছে, এবং আসলে তো তাদের আর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হারানোর আর কিছু নেই। যেখানে খোমেনি নিহত হয়েছে, মেরে ফেলা হয়েছে তাকে, আসলে তাদের দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা যেখানে চলে গেছে, সেখানে নিশ্চয়ই তারা অল আউট হয়েই তারা হয়তো বা এটি প্রতিবাদ এবং এই যুদ্ধাবস্থা চালু রাখবে যতক্ষণ না পর্যন্ত তারা এটিতে মানে মানে পিছু না হটে। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি পর আবার আলোচনা করব। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনায় ফিরছি। সোহরাব হাসান, বিরতির পর আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই আরেকটি বিষয়, যেটা এবার দেশের প্রসঙ্গে যদি ফিরতে চাই, যে 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসতে যাচ্ছে, যেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, এবং বিএনপি বলেছে যে তাদের জামায়াতকে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার প্রস্তাব। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি যেখানে ভাষণ দেবেন সেটি নিয়েও কিন্তু অনেকটা একটু জল খোলা চলছে, যে বিরোধী পক্ষ কিন্তু বলেছে তাকে বিরত থাকতে। ইতিমধ্যে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা রিটও করা হয়েছে, দেখেছি আজকে। কি মনে হচ্ছে আসলে দেশের সংবিধানকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি, আপনার কি পর্যবেক্ষণ আসলে? কিছুই তো আইনের মীমাংসা আছে আর রাজনৈতিক মীমাংসা আছে। আমার মনে হচ্ছে যে 1.5 বছর তো আহ যে বর্তমান রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেক ক্ষোভ বিক্ষোভ আন্দোলন হয়েছে, এবং তাকে মেনেই আবার নির্বাচনও করা হয়েছে, সরকার গঠন করা হয়েছে। এখন তিনি যদি তিনি জাতীয় সংসদে একটি যে প্রথা, জাতীয় সংসদে তিনি ভাষণ দিবেন, এবং সেটা সরকারের লিখিত ভাষণেই কিন্তু তিনি দেবেন। আর আহ, সুতরাং এটি নিয়ে হ্যাঁ বিরোধী দল হতে পারে যে বিরোধী দল এ সময় বর্জন করলো। তা আমরা অতীতের যে যতগুলো সংসদ দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম অধিবেশনে বিরোধী দল এ ধরনের বর্জন করে অথবা অনুপস্থিত থাকে। এটার একটা রীতি হতে পারে। আর সরকারের পক্ষ থেকে কিন্তু একটা সদিচ্ছা দেখানো হয়েছে, সদিচ্ছা না মানে খুবই ভালো নিদর্শন, সেটা হলো যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারের নাম চেয়েছে। অর্থাৎ বিএনপির যে নির্বাচনী ইস্তেহার অথবা জুলাই সনদে যে অঙ্গীকার, সেটা থেকে কিন্তু বিএনপি সরে আসেনি, সরকার সরে আসে। এখন আমি মনে করি যে ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে একটা আলোচনা হওয়া উচিত যে কিভাবে এটি এগোবে। এখন বিরোধী দল মানে আগের মতোই যদি হয়, বর্জন এবং গর্জনের মধ্যে দিয়ে যদি শেষ হয়, তাহলে সেটা ভালো দৃষ্টান্ত হবে না। আর তিনি উপস্থিত থাকলেন, এখন যার যার কাছে শপথ নিয়েছেন আহ, এর আগে, এর মধ্যে তো বিরোধী দলের এখন যারা এমপি হয়েছেন তাদের মধ্যে তো উপদেষ্টা পরিষদের সদস্যও আছেন। সুতরাং যার কাছ থেকে শপথ শপথ নেওয়া গেছে, নিতে কোনো সমস্যা বাধা ছিল হয়নি। না। হ্যাঁ, না না বাধা ছিল তার, কিন্তু তার বক্তৃতা শোনার জন্য সংসদে থাকা যাবে না, আমার মনে হচ্ছে এটা খুব যৌক্তিক না। বরং তারা প্রতিবাদ করতে পারে, তারা সাময়িক মানে 5 মিনিটের জন্য বর্জন করতে পারে, প্রতিবাদ জানাতে পারে, কিন্তু পুরো অধিবেশনটা বর্জন করাটা বোধহয় সমীচীন হবে না। আমি মনে করি এটা একটি আইনি প্রক্রিয়া তো একদিক থেকে চলবেই, একটা রাজনৈতিক মীমাংসা হওয়া উচিত। এবং হয়তো বিরোধী দল এটাও চাইতে পারে বিএনপির কাছে যে তিনি যাতে এর পরে আর না থাকেন। এখন বিএনপি এটা অবশ্য খোলাসা করেনি, কারণ সংসদ অধিবেশনে বসেই নাই। তা বিএনপিও নিশ্চয়ই এই রাষ্ট্রপতিকে রাখার জন্য খুব মরিয়া হয়ে উঠবে না, যে তাকে রাখতেই হবে। তা আমার মনে হচ্ছে যেটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, এবং
যে জুলাই অর্থাৎ সনদে আপনার যে পর্যবেক্ষণ হচ্ছে রাজনৈতিক মীমাংসায় হতে পারে এটির একটি সুন্দর সমাধান। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সাথে। ডক্টর আব্দুল আল মামুন, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই এই বিষয়টি নিয়ে। আসলে তার বক্তব্য দিয়ে আমার মনে ধীরে হয় ধীরে যে যে একটা ধোঁয়াশা জিনিস, তৈরি হয়েছে। হ্যাঁ। না একটা জিনিস খুব পজিটিভলি আমি দেখি, সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদের বাস্তবায়ন বা ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির আচরণ কি হবে এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল, বা কনফিডেন্স, ম্যাটার অফ কনফিডেন্সটা ড্র করবে কিনা সেটার ইস্যু ছিল। কিন্তু একটা জিনিস, যখনই আজকে ডেপুটি স্পিকারের পোস্টটা রিকোয়েস্ট করা হলো আমাকে, আমি কিন্তু মনে করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অনেক বড় পরিবর্তন এখানে ঘটেছে। এবং সেটা সরকারের বয়স 10 দিন হলেও আপনি ইলেকশন থেকে দেখেন বা তার আগের থেকে দেখেন, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী কিন্তু ভিন্ন একটা রাজনৈতিক সংস্কৃতি ইন্ট্রোডিউস করতে চাচ্ছিলেন। উনি যা তিনি যা দেশে বলছেন ফেরার পর থেকে কিন্তু সেই সংস্কৃতি আমরা দেখতে সেগুলো পাচ্ছি। করার চেষ্টা, এবং নির্বাচনী ইস্তেহারের বাস্তবায়ন, বাংলাদেশের ইতিহাসের সৌরভে আরো ভালো বলতে পারবেন হয়তো বা, যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, খাল খনন, গাছ লাগানো, যেগুলো মেজর কমিটমেন্ট গুলো করেছে, বা কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিং এ মৌকুব করা প্রায় 15,500 কোটি টাকা। একটা, এটা কিন্তু ঠিক যে ইস্তেহারে যা যা বলছে সরকার সেটা করার চেষ্টা করছে, এটা প্রথমে আমি সাধুবাদ জানাই। দ্বিতীয় হচ্ছে যে আরো একটা জিনিস সরকার করছে, সেটা হচ্ছে প্রথম থেকেই সরকারি দল হিসেবে বিএনপি সংবিধানের মধ্যে থাকার চেষ্টা করেছে, এবং সেভাবেই তারা পথ নকশাটা তৈরি করেছে। এবং একটা একটা অবশ্যই রাষ্ট্রপতির ক্ষেত্রে জামাত এবং এনসিপি যে অবজারভেশন, এবং তাদের যে গত 1-1.5 বছরের বিভিন্ন সময় তারা আন্দোলনও করেছেন এটা, তো সেই মেকানিজমটা বা তারা সহজে গিয়ে মেনে নেবে, এটা আমি মনে করি যে তাদের জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন। কিন্তু আপনি যদি দেখেন যে বিএনপি যেভাবে ডিফাইন করার চেষ্টা করছে পলিটিক্স বা সামনে এগোতে চাচ্ছে, এখানে যেটা বিরোধী দলের সহায়ক শক্তি হিসেবে অবতীর্ণ হয়, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে, যে যেহেতু রাষ্ট্রপতি থেকেছেন, তার নামেই অধ্যাদেশ হয়েছে, তার নামেই জুলাই সনদ হয়েছে, তার নামেই আপনার সংবিধান সংশোধন কমিশনও হয়েছে, তার নামেই গণভোট হয়েছে, তো আপনি যত কথাই বলেন আপনি কিন্তু মেনে নিয়েছেন। হ্যাঁ, এই জায়গাটাতে বিএনপিও একটা মুন্সিয়ানার পরিচয় দিতে হবে যে কিভাবে প্রথম থেকে বিরোধী দল এখানে যায়, এবং এই আর্গুমেন্ট গুলো নিশ্চয়ই তখন সামনে আসবে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে দেখতে চাই যে অন্যান্য সংসদের মতো প্রথম অধিবেশনে হ্যাঁ ওয়াকআউট হতে পারে, কিন্তু বিরোধী দল অ্যাবসেন্ট এটা কোনোভাবেই দেখতেছি না। এবং আমার কেন জানি মনে হয় যে বিএনপি শুধু ডেপুটি স্পিকার অফার করে নয়, ইফতার পার্টিতে যোগ দিয়ে বা বাসায় ভিজিট করে প্রাইম মিনিস্টার একজন জাতীয় নেতা বা প্রধানমন্ত্রী হিসাবে তার স্বরূপটা উন্মোচন করতে সক্ষম হয়েছে। এখন যেটা দরকার যে রাজনৈতিক সমাধানের কথা তো সোহরাব ভাই বলেন, একই সাথে লিগ্যালি যদি যায় জামাত এবং এনসিপি, তাহলে কিন্তু এই রাষ্ট্রপতির এই ভাষণটা তখন মেনেই নিতে হয়, যদি অন্য অন্যগুলো, কারণ অর্ধেক আপনি মানবেন আপনার প্রয়োজনে, অর্ধেক মানবেন না, সেই সিচুয়েশনের চেয়ে বড় হচ্ছে যে জাতির বৃহত্তর রাজনৈতিক যে পরিবর্তনের আমরা আশা করছি তার শুরুটা যেন ঠিক হয়। আমি ব্যক্তিগতভাবে আশা করবো যে বিরোধী দল সংসদে যাবে, এবং সংসদে গিয়ে হয়তো বা ওয়াকআউট করলো বা ওই সময়টা থাকলো না, অনেক ধরনের পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। কিন্তু আমি প্রথম দিন প্রথম মিনিট থেকে আসলে বিরোধী দলের উপস্থিতি দেখতে চাই, এবং গঠনমূলক রাজনীতির মাধ্যমে আমাদের যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি তার শুরু কিন্তু হয়েছে। বিরোধী দলও রেসপন্সিবল বিহেভিয়ার করছে, সরকার থেকেও সেটা দেখা যাচ্ছে, এবং কে কিভাবে দেখছে জানি না, আমার সঙ্গে সোহরাব ভাই একমত হবেন কিনা বা আপনিও একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে পালা বদলের যে আমরা আশা করেছিলাম, আমি মনে করি যে সেটা কিন্তু শুরু হয়েছে। এবং হ্যাঁ, 12 তারিখের এই ঘটনাটা খুব মাইলস্টোন হবে, যে বিরোধী দল প্রথম থেকেই থাকছে কিনা এবং সেখানে তাদের আচরণটা কেমন হবে। আর তার আগে আমি দেখতে চাই যে 12 তারিখের আগে জামাতের পক্ষ থেকে ডেপুটি স্পিকারের নাম প্রপোজ করা হচ্ছে, এবং সেটা বিএনপি সামনে এগিয়ে নিয়ে গিয়ে সেই অ্যাপ্রুভাল প্রসেসে পরে সংসদে যাবে। কিন্তু এক্ষেত্রে আরেকটা জটিলতা কি তৈরি হওয়ার সুযোগ আছে কি, যে সংবিধান সংস্কার পরিষদের শপথ তো বিএনপি নেয়নি, এই বিষয়টিও তো সংসদে গিয়ে বলেছিল তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সর্বসম্মতভাবে যে সিদ্ধান্ত আসবে সাংবিধানিকভাবে সেটি হবে। সোহরাব হাসান, আপনার কাছ থেকে যদি উত্তরটা নিতে চাই। এখানেও কিন্তু এক হচ্ছে সংবিধান সংবিধান ব্যাখ্যার মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। বিএনপি মনে করে যে সংবিধান সংস্কার কমিশন বা পরিষদ গঠিতই হয়নি, সেই পরিষদে আমরা কিভাবে শপথ নেই, পরিষদের সদস্য হিসেবে শপথ নেই, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী তখন মন্ত্রী না, বিএনপি স্থায়ী তখন স্থায়ী কমিটির সদস্য, কমিটির সদস্য হিসেবে যে বিবৃতি দিয়েছিল। আমাদের বক্তব্য থেকে এটি প্রতীয়মান হয়। এবং তারা কিন্তু বলেননি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। এখন প্রক্রিয়াগত এই জটিলতা,
তো এটা এক্ষেত্রেও কিন্তু আমার অর্থাৎ মনে এটা হচ্ছে- মনে হয় না খুব একটা জটিল আকার ধারণ করবে যদি না সেটি সংসদে সবার তথ্যে মানে সম্মতির ভিত্তিতে সেটি এগিয়ে নেওয়া যায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে যুক্ত হওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।